আচ্ছা, ল্যারাভেল হচ্ছে যে মডেল নিয়ে বা যে সিস্টেমে কাজ করে সেটা হচ্ছে এমভিসি। পড়েন, এমভিসি প্যাটার্ন যদি আমরা বুঝতে পারি তাহলে যে কোনো কাজ সহজেই করতে পারবো। আর এমভিসি প্যাটার্ন কি, কিভাবে কাজ করে থাকে, আমি এর আগে আপনাদেরকে একটা কাজ করাইছিলাম অ্যাজাক্স দিয়ে, ক্রুড অপারেশন। অ্যাজাক্সে আমরা কি করতেছিলাম, যে একটা ফর্ম ছিল, কাজটা থাকলে ভালো হতো, অ্যাজাক্স ক্রুড ইন্ডেক্স স্ক্রিপ্ট প্রসেস। এই তিনটা ফাইল নিয়ে আমরা একটা প্রসেস দেখছিলাম, সেটা হচ্ছে অ্যাজাক্সের। এখানে একটা ফর্ম আছে, এই ফর্ম থেকে নির্দিষ্ট কিছু ইনপুট ফিল্ড আছে, এই ইনপুট ফিল্ড থেকে ডেটাগুলো আমরা নিচ্ছি হচ্ছে স্ক্রিপ্টের মাধ্যমে বা যে কুয়েরির মাধ্যমে, আমরা স্ক্রিপ্টস নামে একটা পেজের মধ্যে। তার মানে এখান থেকে ইউজার ডাটাটা সাবমিট করবে, সেই ডাটাটা যাবে কোথায়, স্ক্রিপ্টে। মানে ইউজার রিকোয়েস্ট করতেছে যে আমার ডাটাগুলো ডাটাবেজে রাখো, তখন সেই ডেটাগুলো স্ক্রিপ্ট বা যে কুয়েরি এই ডাটাগুলোকে ওই ফর্ম থেকে ডাটাগুলো নিয়ে আসার পরে সে ডাটাগুলো পাঠাচ্ছে অন্য এক জায়গায়, অন্য একটা জায়গাতে এই ডাটাগুলো আবার পাঠাচ্ছে। সে কি করতেছে, ওই ডাটাগুলো ধরে ডাটাবেজের মধ্যে সেভ করতেছে। আবার ইউজার যখন এই ডেটাগুলো যে পাঠালাম, এই ডেটাগুলো যখন দেখতে চায় বা দেখবে বা দেখতে চাচ্ছে, তখন সে রিকোয়েস্ট করতেছে কাকে, এই স্ক্রিপ্টকে। স্ক্রিপ্ট তার রিকোয়েস্ট অনুযায়ী প্রসেস থেকে ডাটাগুলো কি করতেছে, এই যে এই ডাটাগুলো আবার সে পাঠাচ্ছে কাকে, স্ক্রিপ্টে। স্ক্রিপ্ট সেই ডাটাগুলো ধরে আবার পাঠাচ্ছে কোথায়, ফর্মে বা ইন্ডেক্স ফাইলে। তাহলে ডাটাবেজে পাঠানো হোক বা ডাটা দেখার জন্য হোক, যে রিকোয়েস্টটা ইউজার এই ফর্ম থেকে করতেছে, এটা ভিউ, এটাই দেখতে পাবে। এই দুইটা পেজ কি ইউজার দেখতে পাবে, পাবে না। এটাই হচ্ছে এর মাধ্যমে রিকোয়েস্ট করবে, এখানেই দেখবে, এখান থেকেই ডাটা সাবমিট করবে ইন্ডেক্স ফাইলটা। তাহলে এখান থেকে কোনো কিছু করার জন্য সে রিকোয়েস্ট করতেছে, সেই রিকোয়েস্টটা স্ক্রিপ্ট নিচ্ছে, নেওয়ার পরে যদি এই ডেটাটা ডাটাবেজের সাথে সম্পর্ক থাকে, তাহলে সে প্রসেস নামে একটা পেজ আছে, সেই পেজে সাবমিট করতেছে। এবং সেই পেজে প্রসেস হওয়ার পরে যদি কোনো আউটপুট থাকে, সেটা আবার পাঠাচ্ছে স্ক্রিপ্টে, স্ক্রিপ্ট ধরে সেটা পাঠাচ্ছে ইন্ডেক্সে। আবার যদি কোনো ডেটা সে রিড করতে চায়, তাহলে রিকোয়েস্ট করতেছে স্ক্রিপ্টে, স্ক্রিপ্ট নিয়ে যাচ্ছে প্রসেস একটা ডাটা ফিডব্যাক দিচ্ছে বা রেসপন্স করতেছে, সেই ডেটাটা স্ক্রিপ্ট নিচ্ছে, স্ক্রিপ্ট নিয়ে আবার ইন্ডেক্সে পাচ্ছে। এই যে একটা কাজ সে একটা সিস্টেম ওয়াইজ করতেছে, যার ফলে কি হচ্ছে, খুব দ্রুত ডাটাবেস থেকে রিড রাইট অপারেশন সম্পন্ন হচ্ছে। তো মডেল ভিউ কন্ট্রোল, এমভিসি প্যাটার্নে ঠিক এরকম কাজ করে থাকে। এখানে একটা দেওয়া আছে ভিউ, দেখেন এই ভিউটাই মূলত আমাদের ইন্ডেক্স পেজ, যেখানে ইউজার শুধু এটাকে ইউজ করবে, কখনো রিড করবে, কখনো এডিট করবে, আপডেট করবে, ডিলিট করবে, যেটাই করুক না কেন সে কোথায় করবে, ভিউ এর মধ্যে করবে। অন্য কিছু অন্য ওই জিনিসগুলোতে যাইতে পারবে না। আর যেগুলো কন্ট্রোলার আছে বা মডেল আছে বা ডেটাবেজ আছে, এগুলোতে কখনো সে মুভ করতে পারবে না। তার সীমাবদ্ধতা ভিউ এর মধ্যেই, যে কোনো ভিউয়ারের সীমাবদ্ধতা ভিউ এর মধ্যে।
এখান থেকে সে রিকোয়েস্ট করবে আমার ডাটা লাগবে, ডাটা হতে পারে সেটা স্ট্যাটিক ডাটা, হতে পারে সেটা ডায়নামিক ডাটা। তো এই ভিউ মানেই আমরা বুঝবো যে ইন্টারফেসটা আমরা দেখে থাকি, যে ইন্টারফেসের মাধ্যমে আমরা ইনফরমেশন কালেক্ট করি, বা যে ইন্টারফেসের মাধ্যমে আমরা ডাটাবেজে ডাটা দিয়ে দিই, এটি হচ্ছে ভিউ। এইখান থেকে যখন কোনো ইউজার রিকোয়েস্ট করে সেটা অ্যাকসেপ্ট করা হচ্ছে কন্ট্রোল বা কন্ট্রোলার বলা হয়। নেওয়ার পরে সেই ডেটাটাকে পরীক্ষা করবে কন্ট্রোলার, যে এটা স্ট্যাটিক ডাটা না ডাইনামিক ডাটা। যদি এই ডাটাটা স্ট্যাটিক ডাটা হয়ে থাকে, সে নিজে আবার কি করবে, অ্যাকসেপ্ট করতেছে কোনো রিকোয়েস্ট, সেইটাকে পরীক্ষা করে দেখতেছে যে না এটা স্ট্যাটিক ডাটা, এই ডাটাটা দেওয়ার জন্য মডেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তখন সে নিজেই একটা ফিডব্যাক দিয়ে দেয় ভিউকে। ইউজারের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্ট করে সে দেখতেছে যে এটা কি ডাটা, স্ট্যাটিক অর ডাইনামিক। যদি স্ট্যাটিক হয় সে নিজেই ফিডব্যাক দিয়ে দিচ্ছে। স্ট্যাটিক মানে হচ্ছে যে ডাটাগুলো ডেটাবেজে সংরক্ষিত নেই, ডাটাবেজের সাথে সম্পর্ক নেই, জাস্ট একটা রিকোয়েস্ট করলো কিছু দেখার জন্য, সে তার কাছেই আছে সে দিয়ে দিল, ঠিক আছে, এটা হলো স্ট্যাটিক ডাটা। বা একটা পেজ থেকে আরেকটা পেজ রিডিরেক্ট করে দিল। এক কথায় যে ডাটাটার সাথে ডেটাবেজের কোনো সম্পর্ক নেই, এইরকম ডাটা যদি ইউজার রিকোয়েস্ট করে তাহলে সেই স্ট্যাটিকভাবে নিজের থেকে একটা ফিডব্যাক দিয়ে দেবে। আর যদি ইউজারের রিকোয়েস্টকৃত ডেটাটা যদি অবশ্যই ডেটাবেজের সাথে সম্পর্কিত হয়, তাহলে সে নিয়ে মডেলকে পাঠাবে। মডেল মানেই হচ্ছে ডেটাবেজ, এর সাথে সম্পর্ক থাকবে ডেটাবেজ, ডেটাবেজের টেবিলগুলো এখানে সম্পর্ক থাকবে। তো কন্ট্রোলারের রিকোয়েস্টকৃত রিকোয়েস্ট অনুযায়ী সে কি ডেটা চাচ্ছে, সেই ডাটাটা ডেটাবেজ থেকে নিয়ে আসে। এটাই তো মনে করেন একটা ডেটাবেজ, সেই ডাটাটা কি পরীক্ষা করে যা চাচ্ছে সেই অনুযায়ী তাকে আবার রেজাল্ট দেবে। তাহলে ভিউয়ের সম্পর্ক দুইজনের সাথে। মডেল থেকে সরাসরি ডাটা দিতে পারতেছে না। হ্যাঁ, মডেল সরাসরি ভিউকে ডাটা দিবে, বাট এটা কন্ট্রোল করতেছে কে, কন্ট্রোলার। এ কি দেখবে কি দেখবে না, কি দিবে কি দিবে না, এই যে জিনিসগুলো দিবে সেটা অ্যাকসেপ্ট হবে কিনা, ডেটাবেজে যাবে কিনা, ডেটাবেজ থেকে ডাটা আসবে কিনা, এই ডিসিশন মেকিং করবে কন্ট্রোলার। বিষয়টা কি বুঝতে পারতেছেন? তাহলে ইউজারের রিকোয়েস্ট যদি স্ট্যাটিক হয় সে ফিডব্যাক দিবে, আর যদি কোনো রিকোয়েস্ট ডাইনামিক হয়, ডেটাবেজের সাথে সম্পর্ক হয়, লাইক আপডেট, এডিট, ডিলিট, ভিউ, যে কোনো অ্যাক্সেস যদি ডেটাবেজের সাথে হয় তাহলে অবশ্যই সেটাকে মডেলে পাঠাবে। মডেল সে অনুযায়ী ডাটাটা বা রেসপন্সটা বা ফিডব্যাকটা ভিউকে দেবে। বুঝতে পারছেন? অবশ্যই মডেল ডেটাবেজের সাথে কানেকশন থাকে। তাহলে ভিউয়ের এই কাজটা, আমরা তো টোটাল কাজ করতেছি ভিউয়ের জন্যই, আমাদের মূল টার্গেট ভিউয়ের জন্য। এই ভিউ কিছু সময় ডাটা দেখাবে, কিছু সময় ডাটা দেখাবে না। তো এই ভিউটা যে ডেটাটা দেখবে সেটা একটা হতে পারে সার্কেল বা চক্র আকারে ডাটাটা আসতে পারে, কখনো কন্ট্রোলের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছে, কখনো মডেলের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছে। এটি হচ্ছে এমবিসি প্যাটার্নে কাজ করা হয়ে থাকে। আর এই এমবিসি প্যাটার্নটা সব জায়গায়, ASP.NET বলেন, জ্যাঙ্গো বলেন, তারপরে রুবি বলেন, সি শার্পের ASP.NET, আবার লারাভেলে বলেন, সেম থিং, এইভাবেই কি করে কাজটা হয়ে থাকে এমবিসি প্যাটার্নে। এখন এই কন্ট্রোলারকে আরেকজন কন্ট্রোল করে, এই কন্ট্রোলারের কাছে আবার কখন যাবে, কোন রিকোয়েস্টটা কখন যাবে, এইটা আবার আরেকজন কন্ট্রোল করে, তার নাম হচ্ছে রাউট। ওকে, তার নাম হচ্ছে রাউট। এই রাউট মূলত ইউজারের রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করে, তারপরে এখানে পাঠাবে কিনা সেটা আবার ডিসিশন মেকিং করে রাউট।
ভিউ থেকে, তার মানে বলা যায় এমবিসি প্যাটার্ন, এই জন্য আমি এটাকে এক্সট্রা করে রাখলাম। মূলত ভিউ থেকে যে রিকোয়েস্টটা আসবে বা ইউজারের রিকোয়েস্টটা কোথা থেকে আসে, সব সময় ইউআরএল থেকে আসে। এখান থেকে যখন রিকোয়েস্টটা আসবে তখন এই রিকোয়েস্টটা রাউট ধরবে, রাউট ধরে যদি মনে করে সে কন্ট্রোলারে পাঠাবে, কন্ট্রোলার থেকে কোনো স্ট্যাটিক ডাটা হলে সে ডাইরেক্ট পাঠাবে অথবা মডেলের মধ্যে পাঠাবে। তাহলে রাউটটা ইম্পর্ট্যান্ট বিষয়। মডেলের সাথে আরেকটা সম্পর্ক, সেটা হচ্ছে ডেটাবেজ। আমরা জানি ডেটাবেজ মানে হচ্ছে মাইগ্রেট, মাইগ্রেশন নামে একটা অপশন আছে, যে মাইগ্রেশনের মধ্যে আমাদের ডেটাবেজের ফিল্ডগুলো দেওয়া থাকবে। আমরা যে ডেটাবেসটা তৈরি করব, কি কি ফিল্ড থাকবে একটা টেবিলে, সে ফিল্ডগুলো ডিফাইনেশন করা বা ডিফাইন করা থাকবে কোথায়? মাইগ্রেটে। মাইগ্রেটের সাথে সম্পর্ক থাকবে মডেল। বুঝতে পারছেন? তাহলে একদম হচ্ছে মডেলের সাথে সম্পর্ক মাইগ্রেট, কন্ট্রোলারের সাথে সম্পর্ক রাউট, আর ভিউ এর সাথে মডেল এবং কন্ট্রোলার উভয়েরই। বিষয়টি কি বুঝতে পারছেন? কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নেই? আমরা যখন ল্যারাভেল ইনস্টল দেব, হিউজ ফাইল, ঠিক আছে, আমরা ফাইল দেখেই অনেক সময় ভয় করি যে এত ফাইল, কোনটার ভিতরে কাজ করব, কিভাবে কাজ করব, মানে একটা হেজিটেশন চলে আসে আমাদের মধ্যে। তো আমরা প্রাথমিক অবস্থায় যে ফাইলগুলো নিয়ে কাজ করব সেগুলো হচ্ছে কি কি লাগবে আমার? মডেল লাগবে, ভিউ লাগবে, কন্ট্রোল লাগবে, রাউট লাগবে, মাইগ্রেশন লাগবে, তাই না? আমরা এতক্ষণ যে বিষয়টা দেখলাম সেই বিষয়টি নিয়ে কাজ করতে চাইলে মডেল লাগবে, ভিউ, কন্ট্রোল, রাউট, মাইগ্রেশন, আপাতত আরও কিছু লাগবে। এখন এই ফাইলগুলোর লোকেশন কোথায়? আমি এই ফাইলগুলোকে পাবো কোথায়? যেহেতু হিউজ ফাইল এর মধ্যে ইনক্লুড, ফাইলগুলো খুঁজে বের করতেই প্রবলেম হয়, যে অনেক সময় মনে থাকে না যে মডেলের মাইগ্রেশন কোথায় আছে, মডেল কোথায় আছে, কন্ট্রোলার কোথায় আছে, ভিউ কোথায় আছে, ঠিক আছে, পাবলিক কোথায় আছে, রাউট কোথায় আছে, ইভিএন ফাইল কোথায় আছে, এগুলো একটু প্রবলেম হয়ে যায়। তো আমাদের মডেল প্লাস কন্ট্রোলার, কন্ট্রোলার থাকে হচ্ছে অ্যাপ নামে একটা ফাইলের ভিতরে। বলেন। আমার কথা হচ্ছে যে আপনি যেটা করেন এমবিসি প্যাটার্নে, ইউজার যখন রিকোয়েস্ট হিট করবে সবার প্রথমে কি সেটা রাউটে হিট করবে? হ্যাঁ, রাউট হিট করার পরে সেটা যাবে হচ্ছে কন্ট্রোলারে। কন্ট্রোলারে। এখন ভিউ যেটা, সেটার কাজটা কি স্যার হচ্ছে কন্ট্রোলারের পরবর্তীতে যায় হচ্ছে ভিউতে যাবে। ভিউ তো স্যার মেইনটা না এখানে, ভিউয়ের জন্য তো আমরা কাজ করব। স্যার রিকোয়েস্ট কি স্যার রাউটের কাছে যায় নাকি কন্ট্রোলার? হ্যাঁ, রাউট মানেই হচ্ছে আমাদের ইউআরএল, ইউআরএল এ যেটা হিট হবে সেটা রাউটে যাবে, ওইটাই একটা রাউট। রাউটের থেকে কন্ট্রোলার, কন্ট্রোলার হ্যাঁ, থেকে ডাটাবেজের উপরে বেস করে মডেলে যাবে, না হয় ডাইরেক্ট আবার ভিউতে যাবে। মানে উপরে লিখছেন স্যার যে ভিউ থেকে কন্ট্রোলারে যাচ্ছে, মানে মেইনলি আগে ভিউ থেকে আবার কন্ট্রোলারে যাচ্ছে স্যার। এইটাই বিষয় হচ্ছে এমবিসি প্যাটার্নটা এইভাবেই কাজ করে, ভিউ থেকে কন্ট্রোলারে যাবে। কিন্তু এই কন্ট্রোলারকে একটু কন্ট্রোল করার জন্য, ঠিক আছে, কখন কন্ট্রোলার তো একটা না, এখানে হিউজ কন্ট্রোলার থাকবে, তো স্পেসিফিক কোন কন্ট্রোলারে যাবে, ভিউ ইউজার যে রিকোয়েস্টটা করতেছে সেটা কোন কন্ট্রোলারের জন্য, ঠিক আছে, তাহলে এই ভিউ এর রিকোয়েস্টগুলোকে ফিল্টার করতেছে কে? রাউট করে তারপরে কন্ট্রোলারের কাছে পাঠাচ্ছে। মূলত এই কাজটাই হচ্ছে, কিন্তু এটাকে ফিল্টারিং করে স্পেসিফিক কন্ট্রোলার স্পেসিফিক কাজের জন্য স্পেসিফিক কন্ট্রোলারে পাঠাচ্ছে। বুঝতে পারছেন? হ্যাঁ, আবার কন্ট্রোলার তার রিকোয়েস্ট অনুযায়ী স্পেসিফিক মডেলে পাঠাচ্ছে, এখানে আবার মডেলের ফিল্টারিংটা হচ্ছে। বুঝতে পারছেন? তাহলে মডেল এবং কন্ট্রোলার অ্যাপ নামে ফোল্ডারের ভিতরে থাকবে। আবার স্পেসিফিক ভাবে যদি বলি তাহলে মডেল থাকে হচ্ছে অ্যাপ এর ভিতরে HTTP এর ভিতরে মডেল নামে, কন্ট্রোলার থাকে হচ্ছে
অ্যাপস এর ভিতরেই, কন্ট্রোলারের ভিতরে। ভিউ থাকে হচ্ছে রিসোর্স এর ভিতরে, এর ভিতরে ভিউ নামে। তারপরে রাউট থাকে রাউট নামে একটি ফোল্ডারে। পাবলিকও আমাদের লাগে, পাবলিক নর্মাল পাবলিক ফোল্ডারের ভিতরেই থাকে। এই কয়টা আমাদের আপাতত লাগতেছে। তারপরে আমরা এই ফাইল আর অন্যান্য ফাইলগুলো কি আছে এগুলো দেখে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, আমি বলে দেবো যে এটার এই কাজ, এটা এই কাজ, এইটাতে যাইতে হবে নেক্সট টাইমে, এটাতে যাইতে হবে না, এটাতে হাত দিবেন না, এরকম আমি বলে দেবো। আমাদের মূল কাজ এই কয়টা, আরও আছে, এই কয়টাই যে শেষ তা না, আরও ফাইলগুলোকে অ্যাক্সেস করতে হবে। লেখাটা দেখাবো, কেটে দিচ্ছি। আচ্ছা আমি বলে দিব, আবার লিখে নিন। ওকে, এখন আমাদের ল্যারাভেলটা ইনস্টল করব। ইনস্টল করতে বা ল্যারাভেলটা চালাইতে কি কি লাগে? একটা হচ্ছে কম্পোজার। কম্পোজারটা কি, কেন এটি ইউজ করব? ওয়েব ডিজাইনে আমাদের HTML CSS জাভাস্ক্রিপ্ট যেগুলি প্রয়োজন, তাই না? HTML এবং CSS দিয়ে ডিজাইন করা যায়, কিন্তু আরো অনেক ফিচার অ্যাড করার জন্য আমরা কি অ্যাড করে থাকি? প্লাগইন অ্যাড করে থাকি, তাই না? প্লাগইন ইউজ করে আমরা কি করে থাকি, এই আমাদের ডিজাইনটাকে আরো ইনফরমেটিভ অ্যান্ড গর্জিয়াস করে থাকি। এই যে আমাদের প্রজেক্টে অতিরিক্ত কিছু জিনিস ইউজ করে থাকি, বুটস্ট্র্যাপ, স্লাইডারের জন্য প্লাগইন, ট্যাবের জন্য প্লাগইন, তারপরে ফিল্টারের জন্য প্লাগইন। এই যে অতিরিক্ত জিনিসগুলো আমরা অ্যাড করতেছি, অ্যাড করে আমাদের প্রজেক্টটাকে কমপ্লিট করতেছি। ল্যারাভেলে আমাদের যে কাজ আছে সেই কাজের সাথে অনেক প্লাগইন ইউজ করতে হবে। সেই প্লাগইনগুলোকে মূলত বলে প্যাকেজ। ঠিক আছে, যেমন ব্রিজ, মাল্টি অথেন্টিকেশন বা অথেন্টিকেশন নিয়ে কাজ করার জন্য ব্রিজ, বা এরকম আরও অনেক আছে, UI অথ আছে, সেগুলো ইউজ করতে হয়। ইমেজ ইনসার্ট করার জন্য, মাল্টিপল ইমেজ ইনসার্ট করার জন্য, তারপরে বিভিন্ন SMS গেটওয়ে, পেমেন্ট গেটওয়ে, এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের প্রয়োজন যে জিনিসগুলো, সেই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য বা সংযুক্ত করার জন্য আমাদের একটা ল্যারাভেল প্রজেক্টে সেটা করে হচ্ছে কম্পোজার। কম্পোজার হচ্ছে প্যাকেজ ম্যানেজমেন্ট করে থাকে, প্যাকেজগুলো ম্যানেজ করে। এই কম্পোজার যদি আমরা না দেই তাহলে আমরা জানি কমান্ডের কাজ কি জানি? এই যে এখানে একটা কমান্ড লিখবো, সে অনুযায়ী কম্পিউটার কাজ করে থাকবে। তো কম্পোজারটাও ঠিক ওইরকম একটা পরিবেশ সৃষ্টি করে দেয়। একটা প্যাকেজ আমি ল্যারাভেলে বা আমার প্রজেক্টে সংযুক্ত করব, তার জন্য এখানে একটা কমান্ড লিখতে হবে। সেই কমান্ডটা রান করার জন্য, সেই কমান্ড অনুযায়ী কাজ করার জন্য যে ব্যবস্থাপনা, সেটা কে করে থাকে? কম্পোজার। আমরা কম্পোজার যদি লিখে সার্চ দেই, কম্পোজার, getcomposer.org, দেখেন এ ডিপেন্ডেন্সি ম্যানেজার ফর PHP। ডিপেন্ডেন্সি মানেই হচ্ছে প্যাকেজ। যেমন ল্যারাভেলটা যার উপর ডিপেন্ড করে কাজগুলো করতেছে, সেগুলোকেই বলা হচ্ছে ডিপেন্ডেন্সি। এই ডিপেন্ডেন্সি ম্যানেজার এই প্যাকেজগুলোকে ম্যানেজ করবে। কখন এই প্যাকেজটাকে ইনস্টল দেবে, কখন এই প্যাকেজটাকে আপডেট করবে, কখন এই প্যাকেজগুলোকে রিমুভ করবে। বুঝতে পারছি? তো প্যাকেজ ওয়াইজ আমাদের ল্যারাভেল প্রজেক্টগুলো হয়ে থাকে। এই জন্য এই কম্পোজার ছাড়া আমরা কোনো কিছু আমাদের প্রজেক্টে অ্যাড করতে পারবো না,
রিমুভও করতে পারবো না, আবার আপডেটও করতে পারবো না, আবার ল্যারাভেল ইনস্টলও দিতে পারবো না, আবার কমান্ডে কোনো কমান্ড লিখলে সেটা এক্সিকিউটও হবে না। বুঝতে পারছেন? তাহলে এইটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট যে কম্পোজারটাকে আমাকে ইনস্টল দিতে হবে ফার্স্ট, দেন আমাদের যে কমান্ডগুলো দিতে হবে ল্যারাভেলের জন্য সেইটা নেক্সট টাইমে আমরা সিএমডির ভিতরে দেব। স্যার আমরা যখন সার্ভারে কাজ করতে হবে কি কম্পিউটার সার্ভারে আমরা ইনস্টল করতে হবে? সেইটা থাকেই। হ্যাঁ, এখন দেখেন এটা হলো সিএমডি বা কমান্ড প্রম্পট। এখানে আমরা বিভিন্ন ধরনের কমান্ড দিয়ে দিয়ে একটা কাজ করে থাকি। এখান থেকে আপনারা এই যে এখন ডিরেক্টরিটা সিলেক্ট আছে সি ড্রাইভ ইউজার্স রাশেদ, আমি যদি এই রাশেদটা থেকে ইউজার্স যেতে যাই বা সি ড্রাইভে যেতে চাই, যাইতে পারবেন? জি স্যার। পারেন সবাই? সিডি ডট 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 এন্টার, তাহলে একটা পিছনে যায়, তাই না? সিডি ডট আমরা যদি কোনো একটা ফাইল ম্যাক করতে চাই, তাহলে ডিআইএল এমকে ডিআইএল ডিআইআর, তারপরে আমরা ফোল্ডারের নাম দিতে পারি। ওকে, এগুলো তো তাহলে আমরা পারি। এইভাবে এই কমান্ডগুলো দিয়ে কাজ করতে হয়। তো কমান্ড দিয়েই কাজ করে হচ্ছে ল্যারাভেল, ঠিক আছে? সব কিছু কমান্ড বেস। তো এই কমান্ড দেওয়ার জন্য আমরা যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারি, লাইক গিট ব্যাশ একটা সফটওয়্যার আছে, ওইটা দিয়ে ইউজ করতে পারেন। এই সিএমডি এটা ইউজ করতে পারেন, আবার ভিএস কোডের টার্মিনাল ইউজ করতে পারেন, ঠিক আছে? আপনাদের ইচ্ছা। আমি এইটাতে দেখাবো, সিএমডি এটা দিয়েই দেখাবো। গিটবেসটা দিয়ে দেখেন স্যার, তারা আমাদের গিটের কাজগুলো সেম জিনিস, এটাই কঠিন, ও ঠিক আছে? ওইটা তো ইজি, এটাই কঠিন। ওকে, তাহলে আমরা ফার্স্ট টাইম আমাদেরকে কি ইনস্টল দিতে হবে? কম্পোজার। কম্পোজারটা আমরা ডাউনলোড দিয়ে নেই, getcomposer.org এই ওয়েবসাইট থেকে আমরা কম্পোজারটাকে ডাউনলোড দেব। স্যার উপরে এই যে প্রথম থেকে স্যার এসব কিছুতে পাসওয়ার্ড লক দেওয়া আছে সফটওয়্যার ইনস্টল করা আছে। ওকে করেন, যদি আসে চাই তাহলে শুধু ওকে করেন, দেখেন কি আসে। না পাসওয়ার্ড চাই। ওকে করছিলেন? ওকে করছিলেন? হ্যাঁ ওকে করছিলেন পাসওয়ার্ড আমি দেওয়া আবার ছাড়াই? try করছিলাম। পাসওয়ার্ড দেওয়া ছাড়া ওকে করলে হচ্ছে না? না ওই যে করতেছে যে মানে কম্পিউটারে লক করা আছে না, সফটওয়্যার ইনস্টল করা যাবে না। আচ্ছা, আমি জানি না, শুনতে হবে, আসো। আচ্ছা, কম্পোজারটা ইনস্টল হয়ে গেছে। এই কম্পোজারটা ডাউনলোড হয়েছে। কিসের জন্য বলেন তো? এটা হচ্ছে একটু আগে দেখলাম যে এই ডিপেন্ডেন্সি ম্যানেজার ফর পিএইচপি। তাহলে আমাদের কম্পিউটারের মধ্যে যে জায়গাতে পিএইচপি ইনস্টল করা আছে সেই জায়গাতে এই কম্পোজারটা আমাকে ইনস্টল করতে হবে। বুঝতে পারছেন? তাহলে ইনস্টল ফর অল, ইয়েস। আমাদের এখানে নেক্সট, এখানে ডেভেলপার মোডে দিব না, নেক্সট। দেন এইখানে অটোমেটিক সে জেম থেকে এই পিএইচপির পার্টটা ধরে নিছে। যদি ধরে না নেয় তাহলে আমাদেরকে ব্রাউজার থেকে জেম যেখানে ইনস্টল দেওয়া আছে তারপরে এইখান থেকে পিএইচপি ফোল্ডারে যাইতে হবে। তারপরে দেখবেন php.exe নামে একটা ফাইল থাকবে, এটাকে দেখিয়ে দিতে হবে। দেখে নেক্সট কর, প্লিজ কনফার্ম, দেখে দিয়ে নেক্সট কর। বুঝতে পারছেন? ফিনিশ। ওকে, তাহলে আমাদের কম্পোজারটা ইনস্টল শেষ। আমরা এখন একটা প্রজেক্ট তৈরি করতে চাচ্ছি। প্রজেক্টটা তৈরি করব, তাহলে এই জেমএর ভিতরে এখানে একটা ফাইল নেব।
ফোল্ডার নেব, ফোল্ডারের নাম দেই B1 Laravel। এই ফোল্ডারে আমরা কি করব, Laravel ইনস্টল করব। Laravel ইনস্টল করার জন্য এইখানে আমাদেরকে যে কম্পোজারটা কি করলাম, ইনস্টল করলাম, সেই কম্পোজারটাকে এখানে আনতে হচ্ছে। যদি আমরা সেই কম্পোজারটা এখানে না আনি, কমান্ডগুলো এখানে কাজ করবে না। তো কম্পোজারটা আমরা কিভাবে আনব, এইখানে আমরা আমাদের কমান্ড প্রম্পটটাকে ওপেন করব। কিভাবে, এখানে cmd লিখলেই এই পাথ অনুযায়ী আমাদের কি হলো দেখেন, কমান্ড প্রম্পটটা ওপেন হয়েছে। স্যার এটা একটু আমাদের করতে হবে। কি মানে ওই ইউআরএল এ ওখানে এসে ইউআরএল এখানে লিখলেই হয়ে যাবে cmd, ঠিক আছে। এখন আমরা এখানে লিখব, কম্পোজারটাকে আগে আনতে হবে, দেন আমাদেরকে Laravel ইনস্টল করতে হবে। বুঝতে পারছেন? তো এখানে আমাদেরকে লিখতে হবে কম্পোজার আনার জন্য কম্পোজার স্পেস গ্লোবাল। মানে কি, যে এইখানে যতগুলো ফাইল থাকবে, হিউজ ফাইল থাকবে Laravel ইনস্টল করলে, সেই প্রত্যেকটা ফাইলের যেন কম্পোজার প্রয়োজনে কাজ করে। এজন্য বলা হচ্ছে কম্পোজার গ্লোবাল রিকোয়ার Laravel /install। এটা লিখে আমাদেরকে ইন্টারপ্রেট করতে হবে। কি বলে, চেঞ্জ কারেন্ট ডিরেক্টরি টু সি ইউজার রাশেড কম্পোজার ইনফরমেশন। কোনটা বলেছে, ইনস্টলার দিতে হবে, ইনস্টলার না Laravel কম্পোজার। আচ্ছা, এই তো হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের কমান্ডটা আমি দিয়ে দিচ্ছি, এগুলো কোথায় পাবেন। ওকে, এইটা আপনার Laravel ওয়েবসাইটে যাবেন, laravel.com। এখানে গেলে ডকুমেন্টেশনে যাবেন, নিচে ইনস্টল কিভাবে দেব তার প্রসেস দেওয়া আছে। এই যে এখান থেকে শুরু করবেন, সবার জন্য একই, কম্পোজার গ্লোবাল রিকোয়ার Laravel ইনস্টলার। আচ্ছা, এটা আগে দেখেন, ওগুলো সবই দেখাবো। দেখেন, হ্যাঁ এটাই দিলাম, যে কম্পোজারটাকে আমাদের আগে নিয়ে আসতে হবে, গ্লোবাল করতে হবে। তারপরে আমাদেরকে Laravel একটা প্রজেক্ট তৈরি করতে চাইলে কমান্ড দিতে হবে Laravel নিউ আমাদের প্রজেক্টের নেম। বুঝতে পারছেন? Laravel নিউ লিখতে হবে। কম্পোজার নেওয়ার জন্য কম্পোজার গ্লোবাল রিকোয়ার Laravel ইনস্টলার, এই কমান্ডটা দিতে হবে। দেন Laravel নিউ লেখার পরে আমরা যে নামে প্রজেক্টটা তৈরি করতে যাচ্ছি সে নাম দিতে হবে। তাহলে ওই নামের ফাইল একটা তৈরি হবে এবং সেইখানে Laravel-এর যত ফোল্ডার আছে, যত ফাইল আছে, সবগুলো কি হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। বুঝতে পারছি? এখন তাহলে Laravel ইনস্টল অটোমেটিক হয়ে যাবে যদি আমরা একটা ফাইল তৈরি করি। এখন স্পেসিফিক কোন ফাইলে Laravel-টা ইনস্টল হবে সেই ফাইলটা এখানে, সেই ফাইলের নাম দিতে হবে। সেটা দেওয়ার জন্য লিখতে হবে Laravel স্পেস নিউ। এই কথাটা লিখে আমি একটা ফোল্ডারের নেম দেব, যে ফোল্ডারটা তৈরি করতে চাচ্ছি। মনে করেন টেস্ট নামে একটা আমরা ফোল্ডার তৈরি করব, সেইখানে কি হবে, Laravel-টা ইনস্টল হবে। এখন এন্টার প্রেস করব। আমি কি দিলাম এখানে, যে Laravel নিউ টেস্ট, মানে হচ্ছে Laravel ইনস্টল হবে কোথায়,
টেস্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, দেখেন টেস্ট নামে ফোল্ডার ক্রিয়েট হয়েছে, দেন এইখান থেকে অনেক ফাইল কি হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। এখন আমাদেরকে এই যে টেস্টের ভিতরে আসতে হবে, আমরা বর্তমানে কোথায় আছি, এই যে B1 Laravel আছে। আমাদেরকে এই প্রজেক্টটা চালানোর জন্য বা পিএসপির কমান্ডগুলো ইউজ করার জন্য সেই পিএসপির কমান্ডগুলো আছে কোথায়, টেস্ট নামের ফোল্ডারের ভিতরে। আমাদেরকে মুভ করতে হবে টেস্ট নামে ফোল্ডারের ভিতরে, এই যে সিডি দিলে চলে আসলাম। স্যার হ্যাঁ আমরা যে পাথে ছিলাম দেখবেন যে B1 Laravel যেটা এটার মধ্যে যদি আমি শো করতে চাই এক্সিস্ট করা যায়, তাহলে আমাদেরকে আগে এখানে দেওয়া যাবে না, ইনস্টল দেওয়া যাবে না HDocs এর মধ্যে কম্পোজারে, HT ডক্সের মধ্যে ডিলিট করব। HT docs এর মধ্যে দিতে পারেন, সমস্যা নাই। তাহলে তো কম্পোজারে ইনস্টল করা লাগবে HDocs এর মধ্যে। হ্যাঁ দিলেন। কম্পিউটার ইনস্টল হইতেছে কম্পোজারের জন্য তো আপনার হলো এমন কোনো প্রবলেম হচ্ছে না যে ওর জন্য ফাইল আসতেছে, ফোল্ডার আসতেছে, তাই না? সো নো প্রবলেম। ওকে, স্ক্রিনটাকে ক্লিয়ার করে নেই। তাহলে আমরা এখন এই প্রজেক্টটা রান করতে পারি, যেহেতু Laravel ইনস্টল হয়ে গেছে, এর একটা ডিফল্ট ইনডেক্স ফাইল আছে, সেই ইনডেক্স ফাইলটাকে সে এক্সিকিউট করবে। সেটা করার জন্য আমাদেরকে এখন যে কমান্ডগুলো করব, কমান্ডগুলো চালাবো, সেই কমান্ডগুলো অবশ্যই কি পিএসপি আর্টিসান হতে হবে। আর্টিসান মানে কি? আর্টিসান মানে কোনো কিছু নাই, আর্টিসান নামে একটা টিম এই Laravelকে ডেভেলপ করছে এবং সেজন্যই এটাকে পিএসপি দেওয়ার পরে আর্টিসান নামে একটা কথা লিখতে হয়, লিখলেই এই Laravelের যে কমান্ড সে অনুযায়ী কাজ করবে, সেই কমান্ডগুলো অনুযায়ী কি করবে, কাজ হবে। যেমন এইটাকে আমি এখন এক্সিকিউট করতে চাচ্ছি, Laravelটাকে আমি এক্সিকিউট করতে চাচ্ছি, তাহলে লিখতে হবে কি পিএসপি আর্টিসান সার্ভ লিখতে হয়, SERV সার্ভ, অথবা SER লিখে যদি আমি এন্টার দিই তাহলে দেখেন এই প্রজেক্টটা এক্সিকিউট হয়ে গেছে। এখন আমাদেরকে একটা আইপি দিয়ে দিছে, সেই আইপি দিয়ে যদি আমরা এখন ব্রাউজারে হিট করি, এই প্রজেক্টের ভিতরে যেটা আছে সেটা দেখতে পাবো। বুঝতে পারছেন? এটাই হচ্ছে Laravelের ডিফল্ট ইনডেক্স ফাইল, যেটাকে তারা রিড করে আমাদেরকে দিচ্ছে। এখন আমি এইটাকে আমাদের টেস্ট নামে ফোল্ডারটাকে সাবলাইম টেক্সট ওপেন করব। স্যার আগেগুলো কেটে দিন। এইগুলো না আছে সব। তাহলে আমাদের এখানে অনেকগুলো ফাইল আছে। আমাদের কন্ট্রোলারটাকে আমি চাচ্ছি, তাহলে কোন ফাইলে ঢুকবো? অ্যাপ। অ্যাপের ভিতরে HTTP-র ভিতরে আমাদের কি কি আছে? কন্ট্রোলার আছে। এবং অ্যাপের ভিতরে মডেলের ভিতরে মডেল আছে। বুঝতে পারছি? অ্যাপের ভিতরে HTTP-র ভিতরে কন্ট্রোলারস, এর ভিতরে ক্লিক করে করে আমরা কন্ট্রোলার তৈরি করব এর ভিতরে। তারপরে মডেল আমাদের প্রয়োজন, মডেলের ভিতরে মডেল আছে। আমরা মূলত আপাতত এই দুইটা ফাইলকেই কি করব? অ্যাক্সেস করব। বেশি ফাইল কাটা করব না বা কিছু ডিলিটও করব না। আমরা যে ফোল্ডার বা ফাইল সম্পর্কে কমপ্লিটলি জানা আছে সেটা অ্যাক্সেস করব। ঠিক আছে? ওকে। তারপরে আমাদের প্রয়োজন কি? ভিউ। এখানে আমাদের মডেল এবং কন্ট্রোলার গেল। ভিউ আছে হচ্ছে রিসোর্স নামে একটা ফোল্ডারের ভিতরে, রিসোর্সেস এই ফোল্ডারের ভিতরে এই যে ভিউ।
এই ভিউ এর ভিতরে যেটা আছে মূলত সেটাই কি করতেছে, এখানে এক্সিকিউট করতেছে। ঠিক আছে, আমরা পিএসপি দিয়ে কোনো প্রজেক্ট তৈরি করলে সেই প্রজেক্টের এক্সটেনশন কি হয়, ডট পিএসপি। এইচটিএমএল দিয়ে করলে এইচটিএমএল। এইখানে যেহেতু ল্যারাভেল সেহেতু এখানে ওয়েলকাম ডট ব্লেড। এটা একটা টেমপ্লেটিং সিস্টেম। ল্যারাভেলের টেমপ্লেটিং সিস্টেম হচ্ছে যেই ব্লেডগুলো বা যে পেজগুলো আমরা ভিউয়ারকে ভিউ করার জন্য পারমিশন দিব বা তৈরি করব, সেগুলোর এক্সটেনশন হবে ওইটা নেম ডট ব্লেড ডট পিএসপি। এটা আমাদেরকে দিতে হবে। এটা যদি আমরা না দিই তাহলে সেটা কাজ করবে না। এখন যদি আমরা ফর্ম তৈরি করি তাহলে form dot blade dot php এভাবে। হ্যাঁ, ফর্ম তৈরি করলে অ্যাবাউট কোনটা কাজ যেই পেজে তৈরি করেন সেটাই কি থাকবে, সাথে blade dot php। ব্লেড ডট পিএসপি থাকবে। এটা মনে রাখবেন, কাজ করবে না যদি আমরা এই এক্সটেনশনটা না দিই। আরেকটা ফাইল আমাদের আছে যেটাতে আমরা কাজ করব, সেটা হচ্ছে পাবলিক। stxs। ঠিক আছে, এই পাবলিকের মধ্যে আমাদের যত ধরনের সিএসএস ফাইল ছিল, জাভাস্ক্রিপ্ট ফাইল ছিল, ফন্টের ফাইল ছিল, সব কিছু আমরা এখানে পাবলিকের ভিতরে রাখবো। তাহলে আমাদের অ্যাপের ভিতরে মডেল অ্যান্ড এইচটিটিপির কন্ট্রোলার, Controller, রিসোর্সের ভিতরে ভিউ, viewer, পাবলিক, এবং আরেকটা জায়গায় আমরা কাজ করব ডেটাবেস নিয়ে যখন কাজ করব, এই ডেটাবেস। database, ডেটাবেসের ভিতরে আমাদের দুইটা ফোল্ডার কাজ করব। একটা হচ্ছে মাইগ্রেশন। একটা হচ্ছে মাইগ্রেশন মধ্যে আমাদের টেবিল থাকবে, টেবিলের ফিল্ডগুলো থাকবে। সিডার্স নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারও আমরা পরবর্তী সময়ে এটা নিয়ে কাজ করব। বিকজ অফ এইটা মাইগ্রেট চালালে একটা ডেটাবেস এর ভিতরে যা থাকবে বা মাইগ্রেট ফ্রেশ চালালে সব ডেটাটা চলে যাবে। আমাদের অনেক সময় ফেক ডেটা নিয়ে কাজ করতে হবে টেস্টিং এর জন্য, অথবা আমাদের ডেটাগুলো স্টোর করে রাখতে হবে, ব্যাকআপ দিতে হবে। সে ব্যাকআপের কাজটা করা হচ্ছে সিডার্স। আমরা এটা নিয়েও কাজ করব। তাহলে ডেটাবেসের ভিতরে আমাদের মূলত দুইটা। আবার সিডার নিয়ে কাজ করার জন্য বা ফেক ডেটা নিয়ে কাজ করার জন্য আমাদের ফ্যাক্টরিয়াস প্রয়োজন হবে। ঠিক আছে, তো ডেটাবেসের মধ্যে আমরা ফ্যাক্টরি, মাইগ্রেশন অ্যান্ড সিডার্স এই তিনটা নিয়েই কাজ করব। route, হ্যাঁ, এই যে রাউট। আরেকটা হচ্ছে রাউট। এই রাউট মূলত আমাদেরকে কি করে, URL টা কোন পেজে যাবে, কোন ইউআরএল আসলে কোন পেজে রিডিরেক্ট করবে, কখন কন্ট্রোলারে যাবে, কখন কন্ট্রোলার স্পেসিফিক কন্ট্রোলারের কোন মেথডে যাবে, এই জিনিসগুলো ডিসাইড বা পাঠাইবে কে, এই রাউটার। রাউটারের ভিতরে কি আছে, অ্যাপ ওয়েব ডট পিএসপি, এগুলো লাগবে। প্রথমে আগে এইটা নিয়ে আমরা বেশি কাজ করব। ঠিক আছে, তাহলে এই ওয়েব ডট পিএসপির ভিতরে আমাদের থাকবে হচ্ছে রাউটিং সিস্টেমটা। বিভিন্ন পেজে মুভ করার জন্য এই রাউট কাজ করবে। ভেন্ডর খুব সেনসিটিভ জিনিস। ভেন্ডরের ভিতরে যেটা থাকে মূলত এই ল্যারাভেল প্রজেক্টটা দিয়ে কোনো সফটওয়্যার তৈরি করার জন্য বা একটা প্রজেক্ট করতেছি, এই প্রজেক্টের জন্য যত ধরনের প্যাকেজ আমরা ব্যবহার করব সেই প্যাকেজগুলো এখানে থাকবে। প্রত্যেকটা ফাইলেই আপনারা দেখবেন এরকম একটা লিংক আছে, ইলুমিনেট। এই ফোল্ডারটা থাকবে হচ্ছে ভেন্ডরের মধ্যে। তার মানে এই ফোল্ডারটা হচ্ছে মাদার ফোল্ডার। যত ধরনের সাপোর্টেবল কাজ আছে সব এই ফোল্ডার আছে। এই ফোল্ডারটার লোকেশন হচ্ছে ভেন্ডরের ভিতর ল্যারাভেল, তার ভিতরে ফ্রেমওয়ার্ক, দেন এসআরসি এর ভিতরে এই যে, বুঝতে পারছেন? তা আমরা এখানে ভেন্ডরে বেশি কাজ নাই, কাজ করতে হবে কিন্তু খুব বেশি কাজ নাই। আমাদের ম্যাক্সিমাম কাজগুলো হবে কোথায়, অ্যাপের ভিতরে, পাবলিক, রিসোর্স, ডেটাবেস, রাউট, এই কয়টা ফাইল নিয়ে আমরা বেশি কাজ করব। বুঝতে পারছেন? এখন আমরা যে ফাইলটা ডিফল্ট ভাবে
এইখানে ভিউ করতেছি, এই ফাইলটাকে এডিট যদি করতে চাই তাহলে এই ফাইলটা কোথায় আছে? রিসোর্সের মধ্যে ভিউ। আমরা জানি যেগুলোই আমরা দেখতে পাবো, এখানে যেটাই দেখতে পাবো সেটাই আমাদের মাথায় আনতে হবে আমরা কোথায় থেকে দেখি? রিসোর্স থেকে ভিউ, মানে ভিউ এর ভিতরে আমরা দেখব। আর আমি আপনাদেরকে মাস্টারিংটা এমনভাবে শেখাবো যে ইন্টারন্যাশনাল সিস্টেম, যেন আপনি একটা সফটওয়্যার তৈরি করেন, সেই সফটওয়্যারটা পৃথিবীর যে কোনো ল্যারাভেল ডেভেলপার যেন দেখেই সেটাকে ডেভেলপ করতে পারে। কারণ এই প্রজেক্টগুলো এমন ধরনের হয়ে থাকে যে আপনার অনুপস্থিতিতে আরেকজন যেন এটা কন্ট্রোল করতে পারে। কারণ একটা অর্গানাইজেশন এত টাকা ইনভেস্ট করে আপনার কাছ থেকে সফটওয়্যারটা নিল, আপনি যদি না থাকেন আপনি তো মারা যেতেই পারেন, আপনি না থাকতেই পারেন, তাহলে তার এত টাকা দামের প্রজেক্টটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যখন একটা সফটওয়্যার ডেভেলপ করব, এমন সিস্টেমে ফোল্ডার ম্যানেজমেন্ট করতে হবে যাতে যে কোনো দেশের মানুষ যারা ল্যারাভেল পারে বোঝে, তারা যেন দেখেই আমাদের এই সফটওয়্যারটাকে ম্যানেজ করতে পারে সহজেই। এইরকমভাবে আমাদেরকে ফাইল ম্যানেজমেন্টগুলো করতে হবে। আমরা যখন HTML এ কাজ করতাম তখন কমান্ড ছাড়া, মানে কমেন্টস লিখে লিখে আমরা কাজ করতাম না, প্রত্যেকটা সেকশনের জন্য কমেন্টস লিখতাম। আচ্ছা, কমেন্টস ছাড়া কি আমাদের প্রজেক্টটা হতো না? অবশ্যই হতো। কমেন্টস লিখে কি লাভ হতো? যেমন আমরা এই প্রজেক্টের জন্য টেমপ্লেট ইউজ করব। টেমপ্লেট বলতে অন্য একজনের একটা ইন্টারফেস আছে, সেই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করব। ওই ইন্টারফেসটা বা ওই HTML CSS ফাইলটা যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে কোথায় কি দিছে এটা যদি আমার না জানা থাকে, এডিট করতে পারবো? যতই আমি ডেভেলপার হই, হ্যাঁ দেখে 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 পারবো, কিন্তু খুব সহজেই সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো। যেমন আমরা একটা টেমপ্লেটিং বা একটা থিম নিয়ে কাজ করছিলাম, কি জানো? অ্যাডমিন LTMM। ওইটাতে ওই ড্যাশবোর্ডটা নিয়ে যখন আমরা কাজ করতেছিলাম বা অ্যাডমিন প্যানেলটা নিয়ে যখন আমরা কাজ করতেছিলাম, তখন প্রত্যেকটা জিনিস কি কমেন্টসের মধ্যে রাখছিল, সেজন্য আমরা ওইটাকে ব্যবহার করতে খুব সহজ হয়েছিল। এই জন্য আমরা সবসময় মাথায় রাখবো যখন আমরা ফাইল ম্যানেজমেন্ট করব, ফাইলগুলো তৈরি করব, প্রত্যেকটা বোধগম্য ভাষায় ইউজ করব, যেখানে যেটা ইউজ করা উচিত ওইটা ছাড়াও হবে। যেমন আমরা কমেন্টস ছাড়াও আমরা একটা সুন্দরভাবে ওয়েবসাইট ডিজাইন করতে পারি, বাট এইটা নেক্সট প্রজন্মের জন্য বা নেক্সট ডেভেলপারের জন্য, আমার থেকে যখন আরেকজন কাজ করবে তার জন্য সহজ হবে। এখন তাহলে যে পেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে welcome.blade.php। এই পেজটাকেই সে রিড করে সেখানে দেখাচ্ছে। এখানে আমি যদি কিছু চেঞ্জ করতে চাই, মনে করেন ডকুমেন্টেশনের জায়গাতে আমার নাম লিখতে চাই, এই যে এখানে, এখন যদি আপনি এখানে নাম লিখতে চান, কন্ট্রোল সেভ দেন, রিপিট চলে আসছে। আমরা এগুলো কিছুই রাখবো না, আমরা আমাদের মতো করে তৈরি করব। আচ্ছা, এটা যা আছে থাক, আমরা একটা ফাইল তৈরি করব, সেই ফাইলটা এখানে রিলোড দেওয়ার সাথে সাথে কি চলে আসবে। তাহলে আমাদেরকে ফাইল তৈরি করতে হবে কোথায়? এই ভিউএস এর মধ্যে। এখানে একটা ফাইল তৈরি করতেছি, নিউ, মনে করেন magic.php, এটা তৈরি করব। তাহলে এখানে কি দিতে হবে? অবশ্যই এখানে একটা আমাদেরকে ব্লেড কথাটা উল্লেখ করতে হবে। এখন সেভ দিলাম, চলে আসছে। এখন আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে কোড করতেছিলাম HTML এ, সেইভাবে এখানে যা লিখবো সেটাই চলে আসবে। বলেন। কমান্ড প্যানেল যদি রান না রাখি তাহলে সেক্ষেত্রে কি এই ডেটা কাজ করবে না, এখানে আমরা রান আছে, এখানে যদি আমরা অফ করে দেই তাহলে অফ হয়ে যাবে। মনে রাখবেন এইটার সাথে আমাদের জ্যাম্পের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? হ্যাঁ, যখন আমরা ডেটাবেস নিয়ে কাজ করব তখন একটা ডেটাবেস তৈরি করতে হবে, সেই ডেটাবেস ওইটুকুর জন্যই ইউজ করতে হবে।
এখন তো আমরা স্যার অ্যাপাচি ইউজ করতেছি, এখন তো আমরা জ্যাম্প ইউজ করতেছি। না আমরা অ্যাপাচি ইউজ করি নাই, কিছু ইউজ করি নাই, আমি অনেক করি নাই। কম্পোজার ইউজ ও এখানে অন করছি বাট এখানে কোনো কাজ নাই, আমি ওই যে অ্যাজাক্সের ফাইলটা দেখানোর জন্য অন করছিলাম। ঠিক আছে, এটা আমরা তাহলে আমাদের ওই যে কম্পোজার যেটা আছে সেটাই আমাদের মূলত হ্যাঁ কম্পোজারটাই কি করতেছে, আমাদের সার্ভারটা রানিং করে রাখছে। আমরা এখানে যেভাবে ডিজাইন করি না কেন সব এখন কাজ করবে। আমরা এখানে স্টাইল সিএসএস সব কিছু ইউজ করতে পারবো। ঠিক আছে, সেই সিস্টেম তো এখনো দেখায়নি, ওয়েট। এইটা আমি তৈরি করলাম, ওকে। এখানে আমি চাচ্ছি দিলেই চলে আসবে। হ্যাঁ বুঝি নাই, রাউট হ্যাঁ ওয়েট। তাহলে আমরা চাচ্ছি এই ফাইল যেটা আছে ল্যারাভেলের ডিফল্ট ফাইল আমি চাচ্ছি না। যখন আমরা এই 127.001.800 এটা যখন লিখবো তখনই আমার ওই ম্যাজিক নামে যে ফোল্ডারটা আছে সেটা এক্সিকিউট হবে। অবশ্যই আমরা যখনই আমরা কোনো নতুন ইউআরএল নিয়ে চিন্তা করব, নতুন একটা পেজ ভিউ হবে সেটা নিয়ে চিন্তা করব, তখনই আমাদেরকে চিন্তা করতে হবে এটা রাউট ডিসিশন নেবে। তাহলে আমরা যাব কোথায়, রাউট। রাউটের এখানে ডিফল্ট ভাবে কি লেখা আছে, কি বলতিছে এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। রাউট মানে এটা একটা ক্লাস, আমরা ক্লাস তৈরি করেছিলাম মনে আছে? যেমন ক্লাস হচ্ছে মনে করেন মাজিদ, এর ভিতরে একটা ফাংশন আছে, ফাংশন abm, ফাংশনটা তৈরি করলাম এখানে। আচ্ছা এইভাবেই, আর কিছু নিলাম না, এটা একটা ক্লাস, ভালো করে চিন্তা করেন। এটা একটা ক্লাস, এই ক্লাসের ভিতরে কি আছে, abm নামে একটা ফাংশন আছে। আমরা এই abm এর ভিতরে কোনো কাজ দিতে চাইলে কি করতাম, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই ফাংশনটির কি কাজ হবে সেই কাজটা এখানে বর্ণনা করে দিতাম, তাই না? এই সিস্টেমে তো আমরা কাজ করছি, যে কোনো ক্লাসের ভিতরে অন্য কোনো ফাংশনকে যদি বা ওই ক্লাসের ওই ফাংশনটাকে যদি ডিফাইনেশন করতে চাই বা কোনো কাজ বর্ণনা করতে চাই তাহলে এখানে আমরা বর্ণনা করে দিতাম। এটা একটা সিস্টেম। দুইভাবে ডিফাইনেশন করা যায়, একটা ফাংশনকে দুইভাবে এর কাজকে বা অ্যাক্সেস করা যায়, একটা ওই ক্লাসের ভিতরেই আর একটা হচ্ছে ক্লাসের বাইরে। আমি এখানে কোনো কাজ বর্ণনা করলাম না, জাস্ট একটা ফাংশন তৈরি করে রাখছি, একটা ফাংশন তৈরি করে রাখছি, ঠিক আছে? এই ক্লাসের ভিতরে আমি চাচ্ছি এটা ক্লাসের বাইরে কোথাও এর কাজটা বর্ণনা করা হবে। তাহলে ক্লাসের বাইরে যদি কোনো ফাংশনকে বর্ণনা করতে চাই তাহলে সেই ক্লাসের নেম, তারপরে স্কোপ রেজুলেশন, দেন ওই ফাংশনের নাম abm। বুঝতে পারছেন? এইটা হচ্ছে সিস্টেম। জাভা পড়লে হয়তো এটা পড়ছেন, জাভাতে এরকম ছিল। জাভাতে বা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে দুইভাবে ডিফাইন করা যায় ক্লাসের ভিতরের কন্টেন্ট, একটা ক্লাসের ভিতরে, একটা ক্লাসের বাইরে। ক্লাসের ভিতরে করলে নর্মালি কোনো ফর্মালিটিস নাই, জাস্ট সেখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার ভিতরে বা কার্লি ব্র্যাকেট দিয়ে তার ভিতরে এই ক্লাসের রেসপন্সিবিলিটি কী হবে সেইটা বর্ণনা করা হয়ে থাকে, এটা ভিতরে। যখন আমরা ক্লাসের বাইরে কোনো ফাংশনকে, ওই ক্লাসের কোনো ফাংশন বাইরে কি করতে চাচ্ছি, ডিফিনিশন করতে চাচ্ছি, যেমন আমি এখানে কাজ বর্ণনা করতে চাচ্ছি, ওকে, যে কি সেটা তো কনস্ট্রাক্টর, হ্যাঁ ওইটা তো বাইরেও ডিগ্রি আমি দেখাই না, এটা ফার্স্ট টাইম এই কথাটা বলতেছি যে ক্লাসের কোনো ফাংশন দুইভাবে ডিফাইন করা যায়, একটা হচ্ছে ক্লাসের ভিতরে আর একটা ক্লাসের বাইরে। ক্লাসের বাইরে যখন আমরা করব তখন স্কোপ রেজুলেশন
ইউজ করব এবং সেই ক্লাসের নাম দেব, ওই ক্লাসের কোন ফাংশনটাকে আমি বর্ণনা করতে চাচ্ছি সেটার নাম দেব। ক্লিয়ার? তাহলে রাউট একটা ক্লাস, গেট তার একটা ফাংশন। এইটা রাউট অন্য জায়গায় আছে, কোথায় আছে? এই জায়গায় রাউট আছে, এই অ্যাড্রেসে রাউট আছে, সেটাকে কি করছি এখানে আমি ইউজ করছি, ব্যবহার করছি, বা ওই পেজটাকে ইনক্লুড করে দিছি, যার ফলে এখানে আমি ব্যবহার করতে পারতেছি। তো ক্লাসের বাহিরে আমি কি করতেছি, একটা ফাংশন বর্ণনা করতেছি, রাউট ক্লাস দেন গেট তার ফাংশন। গেট মানে এটা একটা ফাংশন। এই কোন ধরনের কাজ করে? আমরা পোস্ট পড়ছি, গেট পড়ছি, তাই না? কখন এটা নিয়ে কাজ করা হয়? ইউআরএল থেকে কোনো ডেটা আমি যদি নিতে চাই, ধরতে চাই, সেক্ষেত্রে কি ব্যবহার করতাম? গেট। যেমন আমরা যখন এডিট করতাম তখন একটা আইডি পাস করতাম, কোথায়? ইউআরএল এ আইডি ইকুয়াল 1। সেই 1 ভ্যালুটা নেওয়ার জন্য আমরা কি করতাম? গেট গ্লোবাল ভেরিয়েবল, সুপার গ্লোবাল ভেরিয়েবল গেট ব্যবহার করতাম না? এইভাবে গেট, তারপরে এখানে বলতাম ওই ইউআরএল এ কোন ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলটা ভ্যালু নিতাম না, সেই ভেরিয়েবলের মধ্যে যে মান আছে সেটাই তো পেয়ে যাচ্ছি। এভাবে ইউজ করতাম কিনা? ঠিক এইখানেও গেট সেম থিং, সেম ভাবে কাজ করে। পাঠাচ্ছি না, আমি বলতেছি। তো বলতেছে কি, গেট কি করবে এখন? ধরবে কাকে? ইউআরএল এ কি আছে সেটা ধরবে। আমি বলতেছি গেটের মধ্যে স্ল্যাশ সিঙ্গেল ইনভাইটেড কমার মধ্যে বলতেছি স্ল্যাশ, যদি গেট বা ইউআরএল এর মধ্যে স্ল্যাশ থাকে, ঠিক আছে, আফটার আমাদের মেইন আইপির পরে, বা এখানে ডোমেইন থাকতে পারে, এখানে লোকাল হোস্ট থাকতে পারে, এইটার পরে যদি স্ল্যাশ থাকে, বুঝতে পারছেন এই বিষয়টা? এখানে বলতেছিলাম গেট। আচ্ছা, এখানে কিছু নাই, দেখেন আমরা নরমালি ইয়ে করতেছি না, এটা কপি করে এখানে নিয়ে আসেন, তো কি আছে? স্ল্যাশ আছে, এটা দেখা যায় না, ঠিক আছে, এই প্রথমে স্ল্যাশটা দেখা যায় না। তো আমরা বলতেছি মেইন মানে কি? এটা আমাদের মেইন ডোমেইন। এই ডোমেইনের পরে যদি স্ল্যাশ থাকে, এই যে স্ল্যাশ থাকে, তাহলে একটা অ্যানোনিমাস ফাংশন জেনারেট হবে বা কাজ করবে। সেই অ্যানোনিমাস ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন, অ্যানোনিমাস ফাংশন কখন ইউজ করি? যখন একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশনকে দিতে হবে, তখন আমরা অ্যানোনিমাস ফাংশন ব্যবহার করি। তাহলে বলতেছি রাউট যদি গেট করতে পারে একটা স্ল্যাশ, তাহলে আরেকটা ফাংশন কাজ করবে। আরেকটা ফাংশন কি? এর ভিতরে কাজ হবে রিটার্ন করে দেবে ভিউ বলতেই এই ভিউ নামে ফোল্ডারকে আমরা বুঝবো। ভিউ বললেই আমরা এই ভিউ নামে ফোল্ডারকে বুঝবো। যেখান থেকে আপনি বলেন রিটার্ন ভিউ মানে কি? তুমি চলে যাও কোথায়? ভিউয়ে যাও। এই পেজের নাম ফোল্ডার নামটা তো হচ্ছে ভিউজ, বাট এখানে তো দিছি ভিউ বললে ভিউজ এটা হলো অন্য জায়গায় তোরা এটা মার্জ করে দিছে। এখানে ভিউ গুলো থাকবে, এইজন্য ভিউজ, সিঙ্গুলার না প্লুরাল, বুঝছেন? ভিউ বলতেই এটাকে বুঝবো, মানে ওরা অন্য জায়গাতে এটাকে মার্জ করে দিছে। হ্যাঁ, ওইটা বলা আছে যে ভিউ যদি হয় তাহলে ভিউজ হিসেবে ধরবে। তাহলে রাউট যদি স্ল্যাশ পায় তাহলে একটা ফাংশন কাজ করতেছে, সেই ফাংশনের ভিতরে বলতেছি তুমি রিটার্ন হবা ভিউ এর মধ্যে যাওয়া যায়, এই ওয়েলকামটা দেখাবা। ওয়েলকাম মূলত এটা ওয়েলকাম ডট ব্লেড ডট পিএসপি, বাট এতটুকু অংশ লিখতে হয় না, জাস্ট ওই পেজের নাম লিখলেই হয়ে যায়। কতটুকু তো সে অটো জেনারেট করছে। বুঝতে পারছি? এখন যদি আমি বলি আরেকটা যে এর পরে যদি কেউ স্ল্যাশ দিয়ে ম্যাজিক লেখে বা এই ম্যাজিক নামটা পায়, তাহলে এটা আমরা কিভাবে বলবো? আবারও আমাদেরকে কি লিখতে হবে? রাউট গেট ব্র্যাকেট স্ল্যাশের মধ্যে বলবো কি? ম্যাজিক। বুঝতে পারছি বিষয়টা? তাহলে আমরা বলতেছি যদি এখানে মাজিদ হয় বা কেউ যদি মাজিদ লেখে, তাহলে এই জিনিসটা গেট করবে। গেট করার পরে যদি মাজিদ হয়
তাহলে সে কি করবে? অ্যানোনিমাস ফাংশন হবে। এর ভিতরে আমরা কোথায় যাইতে বলবো? রিটার্ন ভিউ মাসি এখানে এলো ভিউতেই যেতে হবে এমনটা না, এখানে আমি এখান থেকে আমি কন্ট্রোলারে পাঠাবো। কন্ট্রোলারের নাম বলে দিতে হবে। কন্ট্রোলারের আবার স্পেসিফিক মেথডে পাঠাবো। কন্ট্রোলার মানে একটা ক্লাস, ঠিক আছে? কন্ট্রোলার মানে কি? একটা ক্লাস। সেই ক্লাসে বিভিন্ন ধরনের মেথড থাকবে বিভিন্ন কাজের জন্য, ইউজ মেথড থাকবে। সেই মেথডগুলোকে স্পেসিফিক এইখান থেকে কোন মেথডে পাঠাচ্ছি এটা আমরা বলতে পারবো এখান থেকে। বিষয়গুলো কি বুঝতে পারতেছেন? তাহলে আমরা যদি ম্যাজিতে পাঠাই তাহলে এখানে কি বলবো? রিটার্ন ভিউ ম্যাজিক, নট blade.php। এখন যদি আমি এটাকে এক্সিকিউট করি, নরমাল এটা আসতেছে ম্যাজিক আসতেছে। স্যার হ্যাঁ রুট ফাইল যদি আমরা মানে ইনডেক্স ফাইল যেটা ছিল তাহলে উপরে যেটা ওয়েলকাম লেখা আছে ওইটার মধ্যে শুধু হ্যাঁ, আমি যদি রুট ফাইল করতে চাই তাহলে এখানে কি এই সেম জিনিসটা এখানে দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম। পেজ পাচ্ছে না, নাই, দেন ওকে। রাউট অনেকভাবে কাজ করা যায়। স্ট্যান্ডার্ড যে সিস্টেম আমি সেই সিস্টেমটাই দেখাবো, গ্রুপ করে করে, গ্রুপের ভিতরে গ্রুপ করে করে আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? আশা করি সেভাবেই ট্রাই করবেন। রিটার্নটা তো যে কোনো কিছুর মধ্যে করা যাবে। হ্যাঁ। এটা যে কোনো করা তবে এখান থেকে অন্য জায়গায় যায় না, মূলত এখান থেকে ডাইরেক্ট একটা পেজে যাবে, কোন একটা ফাংশন ক্লাসে যাবে এবং কোন একটা ক্লাসের স্পেসিফিক মেথডে যাবে, এটাই প্রয়োজন হয়, অন্য কিছু তেমন লাগে না। এতটুকু বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? ওকে, আমরা একটা কাজ করব। আমাদের কাজ আছে না, আমাদের তৈরি করা HTML CSS, সেই জিনিসটা এখানে এখন আমরা ইউজ করব যদি ইউজ করতে চাই। নরমাল আমরা তো HTML বুঝতে পারতেছি এইভাবে লিখতে হচ্ছে, তাই না? এইখানে আমরা CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, AJAX এভরিথিং ইউজ করতে পারবো না, এটাও দেখে দিতে হচ্ছে। পাবলিকের মধ্যে CSS করে দিব। পরে ওগুলো পরে আস্তে আস্তে আসি। এখানে ইউজ করতে পারতেছেন তো নাকি? আমি যদি এখানে CSS ইউজ করতে চাই, স্টাইল শেড হ্যাঁ স্ট্যান্ডার্ড স্টাইল লিখে আমরা এখানে বলতে পারি স্টাইলটা এখানে H1 কালার রেড। এটা স্যার ওই যে ইয়া স্যার কেটে দেওয়া হয়েছে, এডিট করছি, সব রাউট কি ও রাউট মুছে দিচ্ছি। আচ্ছা, এবার স্যার কাজ হবে। বুঝতে পারছেন? এতটুকু তো ক্লিয়ার সবার? ওকে, তাহলে আমরা আমাদের একটা কাজ আনবো, সেই কাজটাকে এখানে ইমপ্লিমেন্ট করব। বেস ওয়ানের তো ভালো কোনো কাজই নাই। স্যার ই-কমার্সটা নিয়ে রাখতে বেস্ট হয়। ওকে, এই কাজটা নেব। ব্লগে শুধু আছে, ওকে। আর এখানে আরেকটা কথা, রিড মোড, ঠিক আছে। এই পেজটা মনে করেন আমাদের তৈরি করা আছে, ঠিক আছে? এখানে এই যেগুলো দেওয়া আছে, এই পেজটা আমি চাচ্ছি যে আমরা ইউজ করব। আরেকটা জিনিস সেটা মনে রাখবেন, এটা আমি একবার বললাম, আরেকবার বলতেছি যে পাবলিকের মধ্যে আমার যে প্রজেক্টটা আমি দেখাতে চাচ্ছি সেইটা তৈরি করতে যে HTML, CSS, HTML বাদে CSS, জাভাস্ক্রিপ্ট আর অন্যান্য যত প্লাগইন আছে সবগুলোই তো লাগে, তাই না? সেই জিনিসগুলো আমাদের থাকবে এখানে ভিউয়ের মধ্যে, শুধুমাত্র শুধু HTML এর কাজগুলো বা PHP এর কাজগুলো এখানে থাকবে।
এটা আমি কপি করব, আমাদের সি ড্রাইভে যাই, ওকে এখানে আমি পেস্ট করলাম, পরে ডিলিট করে দেব। এখান থেকে আমাদের যেটা মূল 3টা ফাইল এটা কপি করব, কপি করে কোথায় নিয়ে যাব, এটা যাবে ভিউজে, কোথায় নিয়ে যাব, ভিউয়ে যাব। নাম চেঞ্জ করে দিব blade.png পরে আচ্ছা এগুলো পরে চেঞ্জ করতেছি। আগে শুধু ফাইল তারপরে এখান থেকে অ্যাসেটস আমাদের এগুলো লাগবে, এগুলো কপি করলাম, কোথায় যাব, পাবলিকের ভিতরে দিব। তারপরে আমাদের ইমেজ ফোল্ডারটাও লাগবে, এটাও নিয়ে গেলাম। ইমেজ এবং সিএসএস নামে দুইটা আছে, এই দুইটাও নিব। ও এটা তো নাই, আচ্ছা ইমেজ আর লাগতেছে না, তাহলে এইখান থেকে পাবলিকের মধ্যে এখানে রাখলাম। স্যার একটা বিভিন্ন ফোল্ডার নিয়ে নেন তার ভিতরে ফোল্ডার লাগবে না, সমস্যা নেই, ফোল্ডারের ভিতরে লাগলে আরো বেশি ওখানে আমাদেরকে এডিট করতে হবে। এই পাবলিকের মধ্যে রাখবেন, মানে যা কিছু রাখবেন সেটা কিভাবে লিংক করতেছি বলতেছি। এতটুকু তো বুঝতে পারছেন? তাহলে পাবলিকের মধ্যে অতিরিক্ত যে ফাইলগুলোর মাধ্যমে আমরা এটাকে ডিজাইন করতেছি সেই জিনিসগুলো এখানে রাখবো। HTML ছাড়া CSS হতে পারে, জাভাস্ক্রিপ্ট হতে পারে, jQuery হতে পারে, এই জিনিসগুলো আমরা কি করব, সব এখানে পাবলিকের মধ্যে রাখবো। এখন রিসোর্স বা এটা আমরা ডিলিট করে দিলাম, আর কিছু নাই। রিসোর্সের ভিতরে কি কি রাখছি, ভিউয়ের ভিতরে আমরা এই ফাইলগুলো রাখছি, এই ফাইলগুলোকে রিনেম করে নেব, কারণ এই ফাইলগুলো আমাদের রিড করবে না, তাই না? তাহলে এগুলোকে রিনেম করে নেই, আমরা শুধু ব্লগ দিয়ে দেই, এটা ব্লগ ডিটেলস। আচ্ছা ব্লগ ডিটেলস ডট blade.php। এটাকে রিনেম করে বলি blog.blade.php। এটাকে ইন্ডেক্স রাখি blade.php। এনি প্রবলেম? এখন আমরা রাউটে যাই, রাউটে গিয়ে বলি মাজিদ না তুমি ইন্ডেক্স ফাইলটাকে রিড করাও, কন্ট্রোল এস সেভ, সব আসছে না, এভরিথিং আসছে, বাট স্টাইলগুলো জাভাস্ক্রিপ্টগুলো যে কোয়েরিগুলো পায় না, এই জন্য আসতেছে না। এখন আমরা লিঙ্কগুলো করব, কোথায় যাব, index.php তে যাব। যাওয়ার পরে আচ্ছা আমরা পিএসপি তে কি করতাম, পিএসপির কোড লেখার জন্য কি করতাম, পিএসপি শুরু করতাম শেষ করতাম, এটার বদলে আমরা এখানে এইভাবে ইউজ করব, ঠিক আছে? এটা মানে পিএসপি শুরু এবং পিএসপি শেষ ল্যারাভেলে। এবং আপনি আরো লিখতে পারেন, আমরা লিখতাম কি ইফ ব্র্যাকেট দিয়ে এইভাবে কাজ করতাম, তাই না? ল্যারাভেলে যদি শর্ট করে লিখতাম তাহলে @if, তারপরে এটার মধ্যে আমরা যে কন্ডিশন দিতে যাচ্ছি সেই কন্ডিশন, এই কন্ডিশনটা হলে কি হবে, এখানে আমরা সেই কোডটা লিখব, লেখার পরে যদি এলস দেওয়ার প্রয়োজন হয় আবার দেব এলস, তারপরে যেটা প্রয়োজন হবে সেটা লিখবো, অ্যান্ড এটাকে শেষ করার জন্য ইন্ড, এইভাবে লিখতে হবে। এই যেখানে এলস ইফ কন্ডিশন, এভাবে শর্ট করা যায়।
এগুলো লিখতে হবে না, ভিডিও থেকে আপনারা লিখে নিন, না হলে এগুলো এমনি অভ্যাস হয়ে যাবে দুদিন পর। তারপরে নোট থাকার একটা সুবিধা আছে। এখান থেকে নোট করে নিন। আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের কি কি বলা আছে, লিঙ্কগুলো অ্যাসেটস, সিএসএস, বুটস্ট্র্যাপ, তাই না? আমাদের অ্যাসেটস নামে কোনো ফোল্ডার নিচেই কপি করার সময় নেই নাই, জাস্ট পাবলিকের মধ্যে এই যে পাবলিকের মধ্যে সিএসএস ইমেজেস yes, তাহলে উই হ্যাভ টু চেঞ্জ ইন হিয়ার, কি বলবো যে পাবলিকটাকে আগে দেখে দিতে হচ্ছে। এই পাবলিকটা দেখে দেওয়ার জন্য এইখানে যে ফ্যাসিলিটিসটা আছে সেটা হচ্ছে অ্যাসেট নামে একটা ফাংশন আছে। এই অ্যাসেট নামে ফাংশন, অ্যাসেট নামে কথাটা লিখলেই বা ফাংশনটা ব্যবহার করলে সে বুঝবে কি পাবলিকের কথা বলতেছে আমাকে। তাহলে আমাদের এখানে পাবলিক বলতে হচ্ছে যে পাবলিক দেন সিএসএস তারপরে বুটস্ট্র্যাপ। কিন্তু আমি আছি কোথায়? এইখানে, এখান থেকে বের হয়ে যাইতে হবে কোথায়? রিসোর্স, তারপরে ঢুকতে হবে কোথায়? পাবলিক, তার ভিতরে সিএসএস। এই যে বের হওয়া ঢোকা এগুলো প্রবলেম হয়ে যায় আমাদের, সেই জন্য এখানে ডাইরেক্ট আমি পাবলিকটাকে অ্যাক্সেস করব। তাহলে পাবলিকের মধ্যে কি আছে? সিএসএস, তারপরে কি আছে সেটা, তাই না? তাহলে আমরা এখানে বলবো, তাহলে আমরা যে কথাটা বলতে চাচ্ছি সেটা পিএসপির কোড। তাহলে পিএসপির কোড এইভাবে আমরা শুরু শেষ করে এর ভিতরে পিএসপির কোডটা লিখবো। যেমন আমরা লিখবো অ্যাসেট একটা ফাংশন, সেই ফাংশনের ভিতরে অ্যাক্সেস করতে যাচ্ছি, দেন এর ভিতরে কি লিখতে চাচ্ছি সেটা সিঙ্গেল ইনভাইটেড অর ডাবল ইনভাইটেড কমা ইউজ করা যাবে না, বিকজ অফ আমরা তো ডাবল ইনভাইটেড কমার ভিতরে আছে, তাই না? তাহলে অ্যাসেটস এর ভিতরে আমরা এই যে সিএসএস এইটুকু আছে, এটা নিয়ে গেছে। তাহলে অ্যাসেট মানে পাবলিক, পাবলিকের ভিতরে সিএসএস ফোল্ডার, তার ভিতরে bootstrap.mil.css। ক্লিয়ার? ওকে, সবগুলো একই রকম। তাহলে আমরা এখানে লিখব অ্যাসেট লিখলাম। এখন ধীরে ধীরে এটা চেঞ্জ করে দিই, অ্যাসেট লিখছি, ও তারপরে অ্যাসেট ফাংশন, তারপরে সিঙ্গেল ইনভাইটেড কমা, এর ভিতরে এইটুকু লাগতেছে না। জেএসটা আসেনি তার আগে দিয়ে জেএস করে দিয়েছে। জেএস ফোল্ডারটা দিতে হবে স্যার। যে স্ল্যাশ এটা সবগুলোকে রিমুভ করি। ওকে, এই ফার্স্টে এগুলো সব দেওয়া হয়েছে, এখন উপরে দিই। নিচে বাকি আছে। নিচের বাকি আছে, Copper.js 504 নাম্বার লাইন।
সেভ রিলোড, কোনো প্রবলেম নাই, আছে? স্যার ওই যে এখন এখানে লিঙ্ক করে দেব। কনভার্সনটা মনে হয় পাই নাই কোথায়? কনসোলে সার্চ চেক আচ্ছা হ্যালো, এখানে দেখতে পাচ্ছেন কোথায়? কন্ট্রোল পাইছেন ওই যে এখানে স্যার একবার নিচে কি যেন বক্স দেখছিলাম এই তো ইউর ইমেল যেটা আছে না স্যার এই সাবস্ক্রিপশন যে সাবস্ক্রাইবের স্যার আপনার বক্সটা স্যার নিচে নিচে ইমেল ফর্মটা স্যার ইমেল ফর্মের মধ্যে প্লেস হোল্ডার যে ইউরিমেল লেখাটা আছে ওটা সামনে একটা ফন্ট এটা মেবি এইরকমই, এই সব আসছে, ওটা আসে নাই, ওটা মেবি ওইরকম। ওটা থাকো করে লাগবে না। এটা এরকমই, ঠিক আছে? তাহলে এই জিনিসটা বুঝতে পারছেন কিভাবে করলাম? শিওর? এখন এই পেজগুলো অ্যাড করব। লাস্ট ওয়ান, এই যে আমাদের ব্লগ এবং রিড মোডে যখন ক্লিক করব, ব্লগে ক্লিক করলে আরেকটা পেজ ওপেন হচ্ছে। এই যে লিঙ্কটা কিভাবে তাহলে করব আমরা? এই লিঙ্ক করার জন্য আমাদের একটা ইউআরএল তৈরি করতে হবে, সেম থিং। যে রাউটে যদি কি হয়, মনে করেন হ্যাশ ব্লগ এই কথাটা লেখে হয়, তাহলে সে কোথায় পাঠাবে? ব্লগ, ব্লগে পাঠাবে। অনলি ব্লগ ছিল, এই যে, ঠিক আছে, ব্লগে পাঠাবে। তো এই কথাটা আমাকে লিখতে হবে কোথায়? এই যে এখানে লিখতে হচ্ছে, ওইখানে যে মেনুর ভিতরে ব্লগ কই গেল, প্রাইসিং, এই যে স্যার নিচে আই পেজ খুলতেন স্যার তাহলে নিচে লিঙ্ক ডাউনলোড ব্লগ। তাহলে এইখানে ক্লিক করলে ওইটা ওপেন হবে, তাই না? তাহলে আমাদেরকে এখানে একটা নেম সেট করতে হবে, এটার একটা নেম দেব। কোনটার যদি ব্লগ আসে এই কথাটার একটা নেম সেট করব। মানে এই যে গেট হলো, গেট হয়ে যদি ব্লগ পায় তাহলে এটার একটা নেম সেট হবে, যে কোনো নাম দিতে পারি। নেম নামে একটা ফাংশন ইউজ করে এখানে আমরা যে কোনো নাম দিতে পারি। ম্যাজিক, আমি বোঝার জন্য দিচ্ছি, ব্লক দিলে তো কনফ্লিক্ট হয়ে যাবে। এই যে ম্যাজিক দিলাম, এখন রাউট বুঝবে ম্যাজিক বললেই এই ইউআরএল এ পাঠাবে তাকে। ম্যাজিক যেখানেই পাবে, রাউট ম্যাজিক যেখানেই পাবে সেখানেই কি করবে? এর ভিতরে যে লিংকটা দেওয়া আছে এই ব্লক, এই ব্লক পাচ্ছে। হ্যাঁ, নামটা তো স্যার রাউটের নিচে হবে না, আপনি তো রিটার্নে করে গেছেন নামটা। আপনার নেম ফিল্ডে ব্লক পাইলে না মাঝে ও আচ্ছা, হ্যাঁ সরি, আমি এখানে না, এখানে না, এখানে এই রাউটের নাম তৈরি করতে, এখানে যে রাউটের একটা নাম তৈরি করলাম। এই রাউটটার কাজ কি? এটা নাই, নাম নাই মনে করেন, এটার কাজ কি? এটা কাজ করতে সে ব্লগত পাঠাবে, এটাই কাজ, তাই না? তাহলে এই একটা রাউটের নাম দিব, একটা নাম তৈরি করব। এরকম তো 1000 রাউটও থাকতে পারে। নাম দিয়ে দিও স্যার। তাহলে আমরা এই রাউটের নামটা, স্পেসিফিক নাম তৈরি করার জন্য আমরা ইউজ করব কি? নেম, তারপরে এই রাউটটার নাম দিলাম যে মাজিদ। হয়ে গেল স্যার হচ্ছে মাঝি। তাহলে মাজিদ বললে এই রাউটকে বোঝাচ্ছে, এই রাউটে আসলেই সে কি করবে? ব্লগে পাঠাবে। আমরা এখানে বলতে পারি এইখানে আমরা বলতে পারি মাজিদ, বাট লিখতে হবে কি? রাউট, সিঙ্গেল ইনভাইটেড কমার ভিতরে বলতে হবে মাজিদ। তাহলে সে এই রাউটের ভিতরে কে যাবে? মাজিদ যাবে। তখন এখানে আসলে মাজিদ নামে যে রাউট, এইটা মাজিদ নামে রাউট, তাহলে এর ভিতরে যেটা থাকবে সেটা কাজ করবে। রাউট ব্যাপারটা স্যার একটু বুঝিয়ে রাউট রাউট যখন বুঝেছি তখন আসছিলেন, তখন তো বুঝছি না প্রথমে দেখেন। খারাপ ছিল। এই যে দেখেন, এখন ব্লগে ক্লিক করব, এই যে ব্লগ নামে পেজটা আসছে। তাহলে ব্লগ নামে পেজটা তো এরকম, এগুলো অ্যাড করা হয় নাই, এই জন্য পায় নাই। ক্লিয়ার? বুঝতে পারছেন? এখন রিড মোডে ক্লিক করলে আরেকটা পেজ ওপেন হচ্ছে। যেমন আমি এই পেজটাকে ওপেন করি আবার, এখানে যখন ব্লগে ক্লিক করলাম ব্লগ পেজ আসলো, রিড মোডে ক্লিক করলে রিড মোড পেজ আসতেছে, ঠিক আছে? তাহলে আমাদেরকে কি করতে হবে? আরেকটা রাউট তৈরি করতে হবে।
আমরা আরেকটা রাউট তৈরি করলাম, ওটার নাম দিব এটার নাম দিলাম ব্লক ডিটেলসে যাবে, ডিটেলস, এটার নামে এটা দেখেন ব্লক হাইপেন ডিটেলস, এটার নামই ছিল, তাহলে এর নাম দেই, এখন দেই ডিটেলস। তার মানে নাম আমরা যে কোনো দিতে পারতেছি, বুঝতে তো পারতেছেন, হ্যাঁ না, আমরা ডিটেলস। আগেরটা ব্লগ ছিল। হ্যাঁ, এখানে ব্লগ এখন দিবেন, এখন ব্লগ ব্লগই দিতে হবে এমনটা না, আমি এটা বোঝার জন্য ম্যাজিক দিলাম। এখানে আমরা ডিটেলস, তাহলে এই ডিটেলসটা আমরা ইউজ করব ব্লগ ডিটেলসে, ফাইন্ড রিড মোর, এটা থাকতেই হচ্ছে না, রিড মোর, ও এটা তো ব্লগের মধ্যে থাকতেছে, সরি, ব্লগ পেজে রিড মোর, তাহলে যতগুলো এই পেজটা আছে আমরা বলবো কি রাউট সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে বলবো ডিটেলস, রিলোড, এখন রিড মোডে ক্লিক করি, ডিটেলস, ওকে, ব্যাপারটা ক্লিয়ার সবার? এখানে তো স্যার রিড মোড তো স্যার একটা প্রত্যেকটা কন্টেন্টের জন্য আলাদা আসে, কিন্তু আমাদের মনে হয় একটা হয়েছে না, প্রত্যেকটা কন্টেন্টের আলাদা আলাদা করা নাই, এটা তো মানে ডাইনামিক, আলাদা রাউট করতে হবে। হ্যাঁ স্যার আমরা যখন পিএইচপি তে একটা ইনক্লুড করছিলাম না স্যার, একটা জায়গা থেকে ফুল জিনিসটা হয় কি পিএইচপি ইনক্লুড করছিলাম না স্যার, মানে একটা মাথা জায়গার মধ্যে ওই জায়গার মধ্যে আমরা সব মানে হেডিং নেম বা তারপর ওগুলো করব, এইটুকু আমাকে করে দেন।